জায়গায় 100 শয্যায় উন্নীত করা হয়, যেটা মাননীয় অর্থমন্ত্রী এইবার বাজেটে যেটা বলেছেন যে প্রতিটা উপজেলায় 101 সদস্য বিশিষ্ট হাসপাতাল হবে। এই জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি বলবো অগ্রাধিকার ভিত্তিতে জামালপুর জেলার বিভিন্ন উপজেলাগুলোতে যাতে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের জায়গায় 101 সদস্য বিশিষ্ট মহিলা আসন নম্বর 15 সানসিলা জেব্রিন, সময় 1 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্য জনাব ইকরামুল বারী টিপু 49 নওগাঁ 4-এর সঙ্গে একমত পোষণ করে সংশোধনী দিয়েছি। আমার সংশোধনী হলো মূল প্রস্তাবের পরে আমার নির্বাচনী এলাকা শেরপুর জেলার শেরপুর সদর উপজেলার 250 শয্যা থেকে 500 শয্যায় আমার শেরপুর সদর হাসপাতালে উন্নীত করা হোক। মূল প্রস্তাব সহ আমার সংশোধনী গ্রহণ করবেন এই আশা ব্যক্ত করে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। কারণ শেরপুর সদর হাসপাতাল শুধু শেরপুর জেলার 5টি উপজেলার মানুষের নয়, পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রৌমারী ও রাজীবপুর উপজেলা, জামালপুর জেলার বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার একাংশ এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ফুলপুর জেলার অসংখ্য মানুষের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র। প্রতিদিন বিপুল সংখ্যক রোগী এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, কিন্তু পর্যাপ্ত শয্যা না থাকায় অনেক রোগীকে হাসপাতালের মেঝে, করিডোর ও সিঁড়ির ধারে মানবেতর অবস্থায় চিকিৎসা নিতে হয়। তাই একজন ডাক্তার হিসেবে রোগীর ক্রমবর্ধমান চাপ বিবেচনায় শেরপুর জেলা সদর হাসপাতালকে বর্তমান 250 শয্যা থেকে 500 শয্যায়। ধন্যবাদ মাননীয় সদস্য। ব্রাহ্মণবাড়িয়া 5 আসন থেকে নির্বাচিত জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব একরামুল বারী টিপুর উত্থাপনীয় সিদ্ধান্ত প্রস্তাবের সাথে সম্পূর্ণ একমত পোষণ করে আমি মাননীয় স্পিকার আমি একটি ভিন্ন কথা বলতে চাচ্ছি। যেহেতু আমাদের বর্তমান সরকার 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 101 শয্যায় রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছেন, সেজন্য আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি মেডিকেল কলেজ হওয়ার আছে, প্রক্রিয়াধীন আছে। আমি এই মেডিকেল কলেজটি আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগরের রসুলপুর জায়গায় স্থাপন করার জন্য আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি। আমি বলতে চাই যে এই জায়গায় সস্তা জায়গা আছে, সরকারি অনেক জায়গা আছে মেডিকেল কলেজ করার মতো, সেজন্য আমি রসুলপুরে মেডিকেল কলেজ। ধন্যবাদ মাননীয় সদস্য। পটুয়াখালী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, 1 মিনিট সময়। স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য ইকরামুল বারী টিপু যে প্রস্তাবনা দিয়েছেন, আমি তার সাথে একত্রতা ঘোষণা করি। আমার প্রিয় পটুয়াখালীর বাউফল 2 সংসদীয় এলাকায় 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বিষয়ে কথা বলছি। পটুয়াখালী বাউফল উপজেলা 4 লাখ মানুষের বাসস্থান। সেখানে 31 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি ছিল 2013 সালে একই লোকবল দিয়ে 50 শয্যা বিশিষ্ট করা হয়েছে, যদিও সেখানে আর কোনো লোকবল বৃদ্ধি করা হয় নাই। সেখানে এখন স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক, কনসালটেন্ট স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, ওয়ার্ড বয়, আয়া নিরাপত্তা প্রহরী, মালি, কৃষক, মার্শালসি, পরিচ্ছন্ন কর্মকর্তা সহ সেখানে এখন পর্যন্ত যে বিষয় রয়েছে, সেখানে অপারেশন থিয়েটার যেটি সেটি নষ্ট, এবং পাশাপাশি অ্যাম্বুলেন্স 2টি আছে, চালক 1জন, 28 জন মেডিকেল অফিসার থাকলেও আসছে মাত্র কয়েকজন। এরকম বিষয়ে সামনে রেখে 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল। ধন্যবাদ মাননীয় সদস্য। নীলফামারী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব আল ফারুক আব্দুল লতিফ, নেই। বগুড়া 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব কাজী রফিকুল ইসলাম, সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। নওগাঁ জেলার মান্দা উপজেলার সংসদ সদস্য জনাব একরামুল বারী টিপু সাহেবের সাথে আমি আমার সারিয়াকান্দি সোনাতলায় যে বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় যে সিদ্ধান্ত দিয়েছেন যে প্রতিটি হাসপাতালকে 50 থেকে 100 শয্যা বিশিষ্ট করা হবে, এই জন্য আমার এলাকার মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, 18 বছরের জট, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের স্বাস্থ্যমন্ত্রী অনেক চেষ্টা করছেন, তাকে অনেক ধন্যবাদ জানাই, অনেক কৃতজ্ঞতা জানাই।
4 মাসে অনেক অগ্রসর হয়েছেন। যেখানে আমাদের এলাকায় অপারেশন থিয়েটার আছে, কোনো পরিবেশ নাই। 37 জন ডাক্তারের দরকার, মাত্র 15 জন ডাক্তার আছে। এক্সরে মেশিন নাই, একটা অক্সিমিটার নাই, একটা মহিলা ডাক্তার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাদারীপুর 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলী, আপনার সময় 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের মাননীয় সংসদ সদস্য জনাব ইকরামুল বারী টিপু যে প্রস্তাবটি রেখেছেন তার সাথে একমত পোষণ করে আমি মাদারীপুর 219 মাদারীপুর 2 থেকে বলছি যে ইতিমধ্যে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যে কথাটি আজকে আমরা উনি এনেছেন সেটা ইতিমধ্যে উনি ঘোষণা করছেন, এই জন্যে আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমি এই সাথে আমার স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে, উনি হঠাৎ রাজৈর হসপিটাল দিয়ে পরিদর্শন করেছেন। উনি দেখেছেন হসপিটাল দিয়ে অত্যন্ত খারাপ অবস্থায় যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আরেকটি ব্যাপার রয়েছে, সে জায়গায় আমাদের ডাক্তারের সমস্যা রয়েছে। মূল যে জিনিসটি সেই জিনিসটা আমরা সুচিকিৎসা পাচ্ছি না এবং 2 আসনে মানুষ স্বাস্থ্য সেবাটা ঠিক মতন পাচ্ছে না এবং মাদারীপুরে আরও 250 শয্যা বিশিষ্ট। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনিত সংশোধনীগুলির উপর মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সর্দার মোহাম্মদ শাকাওয়াত হোসেনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, ধন্যবাদ আপনাকে। মিস্টার স্পিকার স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকারের লক্ষ্য হল সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সাথে স্বাস্থ্য সেবা প্রদান করা। মাননীয় স্পিকার, we realize and understand it is not their privilege. It is the basic and constitutional rights of the people to have the health service from the government. সেই আলোকে মাননীয় স্পিকার, সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। Our government, under the leadership of our great leader, the Honorable Prime Minister Janab Tariq Rahman, we are going to establish health entrepreneurship to the larger extent to provide the health service and quality health service to the total population of the country. মাননীয় স্পিকার, এখানে উল্লেখ করতে চাই, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে সর্বপ্রথম আফটার দ্য লিবারেশন এই দেশের হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় 30 শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করেন। তার দীর্ঘ সময় পর কোন সরকার এই জনগণের স্বাস্থ্যের দিকে আর দৃষ্টি গোচর করেনি, দৃষ্টি দেয়নি। সে আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠিত সরকার, মরহুমা বেগম খালেদা জিয়া মাননীয় প্রধানমন্ত্রী 3 বারের, উনি ক্ষমতায় এসে সেই বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা হাসপাতালকে 50 শয্যা উন্নীত করেন। আরো দীর্ঘ সময় পর মাননীয় স্পিকার, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই কিছুদিন আগে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছেন এবং আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরই মধ্যে পিপিপি তৈরি করা সহ সমস্ত কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, আশা করি at the end of the August we will go for the tender in the paper for all the hospitals to construct again. মাননীয় স্পিকার স্যার, আমরা এই শুধু হাসপাতালগুলি করা নয়,
মাননীয় সংসদ সদস্য অবশ্য উনি স্বীকার করে ফেলেছেন, যিনি আগেই শুনেছেন যে 50 101 হয়ে যাবে। আমরা শুধু এখানে সীমিত থাকিনি মাননীয় স্পিকার, এই 101 শয্যা হাসপাতালগুলিকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রত্যেকটা হাসপাতালে আমরা 10 শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে দিতে যাচ্ছি মাননীয় স্পিকার। শুধু তাই নয়, প্রত্যেকটা হাসপাতালের জন্য আজকে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ দিয়েছি। প্রত্যেকটা উপজেলা হাসপাতালে ল্যাব, প্যাথ ল্যাব আমরা স্থাপন করতে যাচ্ছি, মেশিনারিজ ইম্পোর্ট করতে যাচ্ছি, যাতে করে গ্রামের মানুষ আর ক্লিনিকের খপ্পরে না পড়তে হয়, সঠিক ইনভেস্টিগেশন যাতে পায় মাননীয় স্পিকার, সেটা আমরা করতে যাচ্ছি। আমরা 5 বছরে প্রত্যেকটা হাসপাতালে নতুন অ্যাম্বুলেন্স দিতে যাচ্ছি। এই বছর 100 হাসপাতালে আমরা 100 অ্যাম্বুলেন্স দিব মাননীয় স্পিকার। ওভার এন্ড এবাভ, in all the unions of the country, the community clinic, the health center, 10-bedded hospital and 20-bedded hospital, প্রত্যেকটা আমরা নতুনভাবে রিনোভেট করে শয্যা দিয়ে, ডাক্তার দিয়ে স্বাস্থ্যসেবাকে মানুষের গোড় ধরে নিয়ে যাব ইনশাল্লাহ। আমরা সেই কাজও শুরু করেছি। আমার এই বক্তব্যের আলোকে আরো মাননীয় 10 জন সংসদ সদস্য সংশোধনী প্রস্তাব দিয়েছেন। মোটামুটিভাবে একই, 50-কে 100 করা, কেউ কেউ 250-কে 500 করতে বলেছেন, 500-কে 1000 করতে বলেছেন। ইনশাল্লাহ 100 তো হয়েই যাচ্ছে, অনেক জায়গায় 500 তো হচ্ছে। আমরা ভবিষ্যতে আমাদের অর্থের সংকুলনের সাথে সঙ্গতি রেখে যদি 500 করা সম্ভব হয় আমরা সেটাও করব। আমার এই বক্তব্যের আলোকে মাননীয় সংসদ সদস্যকে I would request with humble submission to withdraw this proposal. যেহেতু উনিও জানেন আমরা 101 শয্যা করতেছি, কাজে প্রস্তাবটা প্রত্যাহার করার অনুরোধ রেখে আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ মিস্টার হেলথ মিনিস্টার। মাননীয় সদস্য জনাব ইকরামুল বারী টিপু, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার প্রস্তাব ছিল 50-কে 100 করা। বর্তমান সরকার এক ধাপ বাড়িয়ে 101 করাতে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সুতরাং এই প্রস্তাব কার্যকর হবে না, বরং ক্ষতির দিকে যাবে যদি এটা প্রত্যাহার না করা হয়। তবে প্রত্যাহারের পূর্বে আমি এটুকু বলতে চাই যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী যে বক্তৃতা করেছেন, উনি বলেছেন যে সরকার বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে মানসম্মত এবং সম্মানজনক অবস্থায় চিকিৎসা সেবা দিতে চান। আমি একটু আগে যে ছবিগুলো সংসদকে দেখিয়েছি, এই যদি মানসম্মত এবং সম্মানজনক অবস্থায় কোনো নাগরিক এখানে যায় চিকিৎসা নেবার জন্য, তাহলে আমার মনে হয় তার মানসম্মান থাকে না। সুতরাং এ ব্যাপারে কিন্তু উনি কোনো বক্তব্য দেননি। এই সাবসেন্টারগুলোকে কোনো অবকাঠামোগত উন্নয়ন করবেন কিনা এ ব্যাপারে উনি দয়া করে একটু ক্লিয়ার করবেন, একটা কথা। আর একটা উনি বক্তব্য রেখেছেন যে 101 শয্যা বিশিষ্ট যে হাসপাতালগুলো করা হবে সেখানে 10 শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করবেন। আমি এই সংসদে বসেই মোবাইল ফোনে যোগাযোগ করলাম আমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আজকে সেইখানে ভর্তি রোগীর সংখ্যা 76 জন, যার মধ্যে পুরুষ 30 জন, মহিলা 30 জন এবং শিশু রয়েছেন 16 জন। আমি এই মহান জাতীয় সংসদে যেদিন প্রথম বক্তব্য রেখেছি সেদিন এই মান্দা উপজেলায় একটা শিশু হাসপাতালের দাবি করেছি, বাজেটের উপর আলোচনায় বক্তব্য রেখেছি, একটা শিশু হাসপাতালের দাবি রেখেছি। আমি একজন সাধারণ চিকিৎসক হওয়ার কারণে এই শিশুদের ব্যাপারে আমি কাজ করি এবং আমি জানি যে আমার উপজেলায় কি পরিমাণ শিশু চিকিৎসা নিতে আসে। এই জন্য বারবার একই দাবি করেছি, যেহেতু কিডনির ওয়ার্ড করার জন্য 10 শয্যা রাখবেন, এই 101 শয্যার হাসপাতালে একটা স্পেশাল শিশু ওয়ার্ড যিনি করার যদি সিদ্ধান্ত গ্রহণ করেন, ওয়েল ইকুইপড একটা শিশু ওয়ার্ড যদি আমরা করতে পারি, তাহলে এই শিশুরা যারা একটা মুখ বধির অবস্থার মতো তাদের জীবন, তারা নিজেরা বলতে পারে না, তাদের কষ্টের কথা মাননীয় সদস্য এলাকার কথা বলেছেন, প্রস্তাব সম্পর্কে বলেন, প্রত্যাহার করবেন কি করবেন না? জি মাননীয় স্পিকার, বলছি। সুতরাং এই বিষয়গুলোর প্রতি সামষ্টিকভাবে দৃষ্টি দিতে হবে। শুধু 50 শয্যাকে 100 শয্যা করলাম বা 101 শয্যা করলাম এটা বড় বিষয় নয়। আজকে সামগ্রিকভাবে এই যে বিষয়গুলো আমি আলোচনা করলাম এগুলো করা দরকার। আর একটি বিষয় বলবো আমি মাননীয় স্পিকার, সেটা হচ্ছে এই যে আমার উপজেলা হেলথ কমপ্লেক্সে যাদের ডাক্তার সাহেবদের যাদের পোস্টিং দেওয়া হয়
তাদেরকে ডেপুটেশনে আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। আমার উপজেলায় পোস্টিং নিয়ে এইখানে বেতন নিতে আসবে তারা, আর সেবা দিবে রাজশাহীতে, ঢাকাতে, অন্য জায়গায়। এইটা সমীচীন হয় না, এটা আমার জনগণকে বঞ্চিত করা হয়। সুতরাং সকল ডাক্তার যারা ডেপুটেশনে রয়েছে তাদের ডেপুটেশন অনতিবিলম্বে বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যার যার এলাকায় চাকরি করবে, বেতন নেবে, সেইখানে তারা সেবা দিবে। অন্যত্র যাওয়ার ইচ্ছা থাকলে তারা বদলি হয়ে চলে যেতে পারে ইচ্ছা করলে। যাই হোক, আজকে মহান সংসদে এই সিদ্ধান্ত আলোচনা হয়েছে। আমি এই সিদ্ধান্ত যেহেতু সরকার ইতিমধ্যে গ্রহণ করেছেন, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী, দেশ নায়ক জনাব তারেক রহমান সহ সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আমি আমার সিদ্ধান্ত প্রস্তাব সরকারের আশ্বাসের প্রেক্ষিতে আমি প্রত্যাহার করতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, এই যে দুইটা বিষয় কিন্তু খুব পার্টিনেন্ট। একটা বললেন ডেপুটেশন, আর একটা ইউনিয়ন ভিত্তিক যে উপস্বাস্থ্য কেন্দ্র। প্লিজ এই দুইটা বিষয় যদি অ্যাড্রেস করতেন তাহলে উনি সন্তুষ্ট হবেন। আমি এই জন্য দাঁড়িয়েছি, ধন্যবাদ আপনাকে। উনি যে ছবিগুলি দেখিয়েছেন এটার ব্যাপারে কিন্তু আমার বক্তব্য আছে যে আমরা সমস্ত কমিউনিটি ক্লিনিক, সমস্ত হেলথ সেন্টার, ফ্যামিলি প্ল্যানিং সেন্টার, 10 বেডেড হসপিটাল, অনেক জায়গায় 20 বেডেড হসপিটাল ইউনিয়নগুলিতে আছে। প্রত্যেকটার জন্য আমাদের স্বাস্থ্য প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা এগুলি ভিজিটের মাধ্যমে প্রত্যেকটা পিপিপি করে প্রত্যেকটা উন্নত অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আরেকটা যেটা উনি বলেছেন ডেপুটেশনের ব্যাপারে, এর মধ্যে মাননীয় স্পিকার, আমরা সকল ডেপুটেশন একবারে সবকিছু করা যায় না। 17 বছরের জঞ্জাল, ওভার দ্য নাইট উই ক্যানট কমপ্লিট অল দ্য থিংস। কাজে আমরা পর্যায়ক্রমে আজকেও আমরা অনেক ইনস্টিটিউট ডাক্তারস অ্যান্ড ডেপুটেশন ক্যান্সেল করে সকল উপজেলায় আমরা ডাক্তার দেওয়া শুরু করেছি। আরেকটা কথা মাননীয় সংসদ সদস্য জ্ঞাতার্থে বলতে চাই, আমার বক্তব্যের কথাটা বলতে এখানে আমরা আরেকটা অত্যন্ত জনহিতকর কার্যক্রম গ্রহণ করেছি মাননীয় স্পিকার। আমরা লেবার রুম আলাদা করে প্রত্যেকটা প্রাইভেট ক্লিনিকে বাধ্যতামূলক করেছি নর্মাল ডেলিভারির জন্য লেবার রুম স্থাপন করার জন্য, এবং আমাদের এই হাসপাতালে লেবার রুম এবং ব্রেস্ট ফিডিং সেন্টারকে আলাদা করে আমরা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধি 138 উপবিধি 2 অনুযায়ী প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। এখন আমি প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব ইকরামুল বারী টিপু, নওগাঁ 4 কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 3। সংসদের অভিমত এই যে নওগাঁ জেলার মান্দা উপজেলার 50 শয্যা হাসপাতালটি 100 শয্যায় উন্নীত করা হোক। শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হলো। একটু আস্তে কথা বলতে বলেন না। মাননীয় চিফ হুইপ, মে আই হামলি রিকোয়েস্ট ইউ, আপনি নিজেও চেষ্টা করছেন, একটু আস্তে কথা বলি আমরা। দিস ইজ পার্লামেন্ট। থ্যাংক ইউ। মাননীয় সদস্যবৃন্দ, এখন আমরা সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 4 দিনের কার্যসূচিতে আছে মাননীয় সদস্য কাজী রফিকুল ইসলাম বগুড়া 1 এর উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 4 এর উপর আলোচনা মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে স্থগিত করা হলো। সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 5, আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল লতিফ আব্দুল মালিক, আমি দুঃখিত, সিলেট 3 আসন থেকে নির্বাচিত আব্দুল মালিককে তার সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সময় 2 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কথায় আছে যেখানে খেলার মাঠ সচল সেখানে মাদক এবং হাসপাতাল অচল।
এটা ধ্রুব সত্য। মানুষকে যদি খেলার মাঠে বা পার্কে নিয়ে আসতে পারেন তাহলে যুব সমাজ যেমন মাদকাসক্তি থেকে দূর থাকবে, তেমনি বয়স্কদের বারবার হাসপাতালে যেতে হবে না। কিন্তু গত 16 বছর আমরা উল্টো পথে হাঁটছি। আমরা আধুনিক খেলাধুলা, খেলা মাঠের জায়গা, আধুনিক হাসপাতাল বানানোর চেষ্টা করছি। মাননীয় স্পিকার, শারীরিক শক্তি, মানসিক চিন্তা, চেতনা বৃদ্ধিতা বিকাশের অনেকগুলো মাধ্যম, অন্যতম হলো খেলাধুলা। খেলাধুলা সুস্থ শরীর গঠন, সঠিক ব্যক্তিত্ব বিকাশ ও মানসিক বিকাশের কার্যকর ভূমিকা পালন করে। মাননীয় স্পিকার, খেলাধুলা শিশু তরুণদের আইন অনুসার করে শেখায় শৃঙ্খলা, সময়ানুবর্তী নেতৃত্ব দানের ক্ষমতা, সমাজ ও দেশের প্রতি দায়িত্ববোধ শেখায়, নানা পরিস্থিতি সামাল দিতে শেখায়, আবেগ নিয়ন্ত্রণ করতে শেখায়, পরাজয় মেনে নিতে শেখায়, উপস্থিত বুদ্ধি বাড়ায়, আত্মবিশ্বাস বাড়ায়, নতুন পরিস্থিতি সামাল দিতে শেখায়, ডিভাইসের প্রতি আসক্তি কমায়, রোগ প্রতিরোধ ক্ষমতা ও শারীরিক বৃদ্ধি ঠিক রাখে, সারাদিনের ক্লান্তি ও মানসিক চাপ দূর করে। মাননীয় স্পিকার, আমার অ্যাকচুয়ালি যেহেতু সময় বেশি নাই, আমাদের মূল বিষয়টা হচ্ছে এই যে খেলাধুলা, স্পোর্টসকে আরো প্রমোট করার জন্য। এবং ধন্যবাদ মাননীয় সদস্য, টাইম ইজ আপ। থ্যাংক ইউ। মাননীয় সদস্যবৃন্দ, এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 10 জন মাননীয় সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ নিজ সংশোধনী উত্থাপন এবং সংশোধনীর উপর 1 মিনিট বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমেই পাবনা 3 আসন থেকে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আলী আসগার, সময় 1 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক, তিনি যে সিদ্ধান্ত প্রস্তাবটি দিয়েছেন আমি তার সাথে একমত হয়ে আমি সংশোধনী দিয়েছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী আসন পাবনা 3। এই পাবনা 3-এ 3টি উপজেলা আছে। এই 3টি উপজেলাতেই 3টি মিনি স্টেডিয়াম স্থাপন করা প্রয়োজন এবং প্রতিটা ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করা দরকার। মাননীয় স্পিকার, আমার এলাকা মাদক চরমভাবে গ্রাস করে নিয়েছে, তাই যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনার জন্য খেলাধুলার বিকল্প নেই, কারণ ক্রীড়াই বল, ক্রীড়াই শক্তি, সুস্থ দেহে সুস্থ মন। তাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় যুব ক্রীড়ামন্ত্রী মহোদয়ের মনোযোগ আকর্ষণ করছি, আমার 3টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণ করা হোক। মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। সাতক্ষীরা 4 আসন থেকে মাননীয় সদস্য জনাব GM নজরুল ইসলাম, সময় 1 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক 231-3 প্রস্তাবের সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করে বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা শ্যামনগরের যুবকদের জন্য, কৃষকদের জন্য একটি বড় মানের খেলার মাঠ যাতে স্থাপন করা হয় তার জন্য আবেদন জানিয়েছি। মাননীয় স্পিকার, আমার ওখানে শ্যামনগরের কিশোর এবং শিশুরা বেশ ক্রীড়ামোদী। ইতিমধ্যে তারা সরকারি যে কার্যক্রম ইতিমধ্যে চলছে, তারা কেন্দ্র পর্যন্ত অবস্থান করে পুরস্কার তারা গ্রহণ করেছে। ক্রীড়ার জন্য আমাদের শ্যামনগর বেশ সুপরিচিতি লাভ করেছে। এজন্য আমি আবেদন করব যাতে শ্যামনগরের যুবকদেরকে তাদের শরীর, স্বাস্থ্য, দেহ, মনকে সুস্থ রাখার জন্যে এবং মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনার জন্যে একটি খেলার মাঠ ওখানে তৈরি করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। মহিলা আসন নম্বর 4 রেহানা আক্তার রানু, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক কর্তৃক উত্থাপিত এবং আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাবটি সমর্থন করে আমি একটি সংশোধনী দিয়েছি। মাননীয় স্পিকার, বর্তমান সরকারি উদ্যোগে সারা দেশে উপজেলা ভিত্তিক মিনি স্টেডিয়াম প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মিনি স্টেডিয়াম নির্মিত হলে ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন ইভেন্টের আয়োজন সহজ হবে, স্থানীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির কারখানা হিসেবে কাজ করবে। আমার প্রদত্ত সংশোধনীটি হচ্ছে মূল প্রস্তাবের
দক্ষিণ সুরমা উপজেলার শব্দগুলির পর এবং ফেনী জেলার সোনাগাজী, ছাগলনাইয়া ও ফুলগাজী এবং নীলফামারী জেলার ডোমার ও ডিমলা উপজেলা শব্দগুলি সংযোজন করা হোক। মূল প্রস্তাবের সঙ্গে আমার সংশোধনী সহ সিদ্ধান্ত প্রস্তাবটি মহান সংসদ কর্তৃক গ্রহণ করবার জন্য আমি মাননীয় ক্রীড়ামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মহিলা আসন নম্বর 10 নীলুফার চৌধুরী মনি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক সিলেট 3 বেসরকারি এই কার্যদিবসের সমর্থন জানিয়ে আমি সংশোধন করছি যে জামালপুর সদস্য বিভিন্ন উপজেলাগুলো মিনি স্টেডিয়াম স্থাপনের জন্য। মাননীয় স্পিকার, 125টি উপজেলার প্রথম ধাপের কাজ শেষ হবার পর দ্বিতীয় ধাপে 201টি মিনি স্টেডিয়ামের কাজ চলমান রয়েছে। আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে সমস্ত উপজেলাগুলোতে এবং জামালপুরের মেলান্দ, ইসলামপুর, মাদারগঞ্জ, সরিষাবাড়ি, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ সহ সমস্ত বাংলাদেশের উপজেলাগুলোতে যাতে মিনি স্টেডিয়াম হয় সেটার জন্য জোর সুপারিশ করছি। এবং আমি বলতে চাই, স্বাস্থ্যই সকল সুখের মূল এবং এই স্বাস্থ্য ভালো থাকে অবশ্যই। ধন্যবাদ মাননীয় সদস্য। মহিলা আসন নম্বর 15 সানসিলা জাবরিন, 1 মিনিট সময়। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক সিলেট 3 সিদ্ধান্ত প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করে একটি সংশোধনী দিয়েছি। আমার সংশোধনী হলো, মূল প্রস্তাবের পরে আমার নির্বাচনী এলাকা শেরপুর সদর উপজেলার লছমনপুর ও চরমোচারিয়া ইউনিয়নের মধ্যবর্তী স্থানে একটি আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণ করা হোক। মূল প্রস্তাব সহ আমার সংশোধনী গ্রহণ করবেন এই আশা ব্যক্ত করে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। কারণ আমার নির্বাচনী এলাকা শেরপুর সদর উপজেলার চরাঞ্চলের 8টি ইউনিয়নে বিপুল সংখ্যক তরুণ তরুণীদের জন্য আধুনিক ক্রীড়া অবকাঠামোর অভাব রয়েছে। এখানে একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হলে নিয়মিত ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হবে। এতে যুব সমাজের শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে, মাদক ও অপরাধ প্রবণতা থেকে তরুণদের দূরে রাখা সহজ হবে এবং ক্রীড়া প্রতিভাকে ক্রীড়া পেশায় পরিণত করা সম্ভব হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। ব্রাহ্মণবাড়িয়া 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, সময় 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য সিলেট 3 থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক এর সিদ্ধান্ত প্রস্তাবের প্রতি আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। পাশাপাশি আমি সংশোধনী দিচ্ছি যে এই যে মিনি স্টেডিয়াম করার জন্য বর্তমান গণতান্ত্রিক সরকার প্রতিটি উপজেলা একটি করে করার সিদ্ধান্ত নিয়েছেন। সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের এই গণতান্ত্রিক সরকারকে আমি শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। পাশাপাশি আমার এলাকায়, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগর একটি স্টেডিয়াম, এটা আমার একটা বিরাট বড় নির্বাচনী এলাকা, 21টা ইউনিয়ন এবং একটি পৌরসভা। আমার এলাকায় একটি স্টেডিয়াম নির্মাণ করার জন্য মাননীয় যুব ক্রীড়ামন্ত্রীর কাছে আমি আবেদন জানাচ্ছি। আমি আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। জি ধন্যবাদ। পটুয়াখালী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, সময় 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মালিক যে প্রস্তাবনা পেশ করেছেন, আজকের বাংলাদেশে ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি স্বাস্থ্য, মানব সম্পদ উন্নয়ন এবং সামাজিক স্থিতিশীলতার অন্যতম একটি মাধ্যম। বিধায় আমি সমর্থন করে আমার পটুয়াখালীর বাউফলে জেলা এবং বিভাগীয় পর্যায়ে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স আয়োজন করার সুবিধার্থে, জাতীয় দিবস, কুচকাওয়াজ, যুব সমাজ, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করার স্বার্থে এবং তরুণদের মোবাইল আসক্তি, যুব সমাজকে মাদক, কিশোর গ্যাং ও অপরাধ থেকে দূরে রাখতে জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরির সৃষ্টির সুযোগ করে দেওয়ার জন্য স্থানীয় অর্থনীতির এবং বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠানের মাধ্যমে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করার সুবিধার্থে আমার প্রিয় বাউফলের 55টি বেশি মাধ্যমিক বিদ্যালয়, 13টি কলেজ, শতাধিক মাধ্যমিক প্রাথমিক বিদ্যালয় এবং অসংখ্য মাদ্রাসা রয়েছে। সেই ছাত্রছাত্রীদের, শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক মিনি স্টেডিয়াম আমার বাউফলে তৈরির জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে বিশেষভাবে আবেদন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। নীলফামারী 2 আসন থেকে মাননীয় সদস্য জনাব আল ফারুক আব্দুল লতিফ নেই। বগুড়া 1 আসন থেকে মাননীয় সদস্য কাজী
রফিকুল ইসলাম, সময় 1 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। সিলেট মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মালিক, সিলেট 3, তার মূল প্রস্তাবের সংশোধনী হল বগুড়া জেলার সারিয়াকান্দি ও সোনাতলা শব্দগুলি সংযোজন করা হোক। মাননীয় স্পিকার, সারিয়াকান্দি এবং সোনাতলা উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম করা হলে শুধু খেলাধুলার উন্নয়নই হবে না, যুব সমাজ মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ এবং দেশপ্রেমিক প্রজন্ম গড়ে উঠবে। একই সঙ্গে স্থানীয়, জেলা ও জাতীয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সুযোগ সৃষ্টি হবে এবং এখান থেকে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হওয়ার পথ সুগম হবে। অতএব আপনার মাধ্যমে আমি মাননীয় যুব ক্রীড়া মন্ত্রী মহোদয়ের নিকট বিনীত অনুরোধ জানাচ্ছি, সারিয়াকান্দি সোনাতলা উপজেলায় প্রতিটি ইউনিয়নে দ্রুত একটি করে আধুনিক মিনি স্টেডিয়াম নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকেও মাননীয় সদস্য। মাদারীপুর 2 আসন থেকে মাননীয় সদস্য জনাব মোহাম্মদ জাহানদার আলী মিয়া, সময় 1 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের মূল মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট 3, ওনার সাথে একমত পোষণ করে আমি মোহাম্মদ জাহানদার আলী মিয়া, মাদারীপুর 2, আমি মাদারীপুর 2টা উপজেলায়, একটা হলো সদর, একটা হলো রাজৈর, 2টা উপজেলায় 2টা স্টেডিয়াম করার জন্য আমি আমাদের ক্রীড়ামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আজকে বেগম খালেদা জিয়া জীবিত থাকতে মাদারীপুর জেলা স্টেডিয়াম বিশাল একটা স্টেডিয়াম করে দিয়েছেন, এই জন্য ধন্যবাদ জানাই, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। আমি আজকের ক্রীড়া মন্ত্রীকে অনুরোধ করব মাদারীপুর দিকে একটু আলাদা নজর রাখার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনীত সংশোধনীগুলির উপর মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিনুল হককে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই প্রস্তাবকারীকে, আমাদের মাননীয় সংসদ সদস্য, এবং যারা সিদ্ধান্ত প্রস্তাবের উপরে সংশোধনী আনার জন্য যারা প্রস্তাব করেছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আপনি জানেন যে বর্তমানে বাংলাদেশে বিশ্বকাপ ফুটবলের জ্বরে আক্রান্ত বাংলাদেশের প্রত্যেকটি সাধারণ মানুষ, বিশেষ করে আমাদের যারা যুব সমাজ, যারা ভবিষ্যৎ প্রজন্ম, তারা অত্যন্ত ঘরে ঘরে কিংবা কোথাও বড় এলইডির মাধ্যমে তারা বিশ্বকাপ ফুটবলকে উপভোগ করছে। কিন্তু আমি এই বিষয়টি বলার উদ্দেশ্য হচ্ছে, আমি আপনার মাধ্যমে সারা দেশবাসীর কাছে একটি আহ্বান জানাতে চাই। আমরা দেখেছি এই বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বেশ কিছু সহিংসতা ঘটেছে, বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং এখন পর্যন্ত আজকের তথ্য মতে আমার কাছে 10 জন লোক মারা গেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান করব, খেলা একটি আনন্দময় একটি বিষয়, এটি নিছক আনন্দ ছাড়া তেমন কিছু না। সেটাকে নিয়ে আমাদের উত্তেজনা থাকবে, উৎসাহ থাকবে এবং ঘরে ঘরে ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টারদের যে যুদ্ধ, সেটা কিন্তু চলমান রয়েছে। যদিও ব্রাজিল সাপোর্টাররা এখন হতাশ, তাদের টিম হেরে গেছে। আর্জেন্টিনারা এখনো স্বপ্ন দেখছে যে তারা বিশ্বকাপ ফুটবলে জয় করতে পারে। সো বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে যে উত্তেজনা, যে উৎসব মুখর একটি পরিবেশ, এটি যাতে আনন্দময়ের ভিতরেই থাকে, এটিকে কেন্দ্র করে কেউ ভবিষ্যতে কোনো বিশৃঙ্খলা কিংবা কোনো সহিংসতা তৈরি করে কোনো প্রাণনাশের ঘটনা যাতে না ঘটে, এই জন্য আমি আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়ত যে বিষয়টি, সেটি হচ্ছে মাননীয় স্পিকার, আপনারা জানেন যে বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছেন। তারই ধারাবাহিকতা ইতিমধ্যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমরা জাতীয় খেলোয়াড়দেরকে বেতন কাঠামোর আওতায় ক্রীড়া ভাতা প্রদান করছি। পাশাপাশি আমাদের নতুন করে স্পোর্টস ইতিমধ্যে আমাদের আঞ্চলিক পর্যায়ে শেষ হয়েছে এবং আমাদের জাতীয় পর্যায়ে এই মাসের, আমাদের জুলাই মাসের 27শে জুলাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
ফাইনাল রাউন্ডের সমাপনী ইনশাল্লাহ ঘোষণা করবেন এবং আশা করছি যে আমাদের 1 জুলাই থেকে ইতিমধ্যে দ্বিতীয় নতুন করে স্পোর্টসের কার্যক্রম শুরু হয়েছে। আমাদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। ইনশাল্লাহ 1 সেপ্টেম্বর কিংবা আমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে দ্বিতীয় আসর নতুন করে স্পোর্টস আমরা উদ্বোধন করব ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যে আমাদের সিদ্ধান্ত যে আমাদের এই অর্থ বছরে আমরা 10টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করব ইনশাল্লাহ এবং সেটি আমাদের 8টি বিভাগ এবং ফরিদপুর এবং কুমিল্লাকে ধরে আমরা 10টি অঞ্চলে 10টি স্পোর্টস ভিলেজ ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে এবং আমরা আশা করছি যে স্পোর্টস ভিলেজের মাধ্যমে আমাদের খেলাধুলার যে বিকাশ সেই বিকাশটি আমরা সম্পন্ন করতে পারবো, কারণ তৃণমূল পর্যায়ে আমরা খেলাধুলাকে ছড়িয়ে দিতে চাই এবং খেলাধুলার মাধ্যমে আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থভাবে গড়ে উঠুক। আমরা ডিভাইসের আসক্তি থেকে আমাদের সন্তানদেরকে দূরে রাখতে চাই। স্পেশালি আমাদের যে যুব সমাজ যারা মাদকে আক্রান্ত হয়ে ধ্বংসের পথে চলে যাচ্ছে, মৃত্যুর করাল গ্রাসে চলে যাচ্ছে, তাদেরকে আমরা খেলাধুলার মাধ্যমে ঘরে ফিরিয়ে এনে, আমরা মাঠে ফিরিয়ে এনে আমরা যদি একটি মাদক মুক্ত সমাজ গড়তে পারি। এবং আমাদের মাননীয় সংসদ সদস্য যে প্রস্তাবটি রেখেছেন, আমি তার আগে আমি সকল সংসদ সদস্য যারা রয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ইতিমধ্যে আমাদের 125টি মিনি স্টেডিয়াম নির্মিত হয়েছে, যদিও বিগত সময়ের করা এটি নিয়ে কিছু প্রশ্ন রয়েছে, সেগুলোকে নতুনভাবে সংস্কার করার জন্য ইতিমধ্যে আমি সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের দ্বিতীয় যেই চলমান 201টি মিনি স্টেডিয়ামের কার্যক্রম চলমান রয়েছে, এর ভিতরে প্রায় 40টির কাজ শেষ পর্যায়ে, আমরা ইনশাল্লাহ দ্রুত এগুলো উদ্বোধন করতে পারবো। পাশাপাশি আমাদের বাকি যেই স্টেডিয়ামগুলো চলমান রয়েছে সেখানে কিছু জায়গা এখনো অধিগ্রহণের কার্যক্রম বাকি রয়েছে, সেটা ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে 201টি মিনি স্টেডিয়াম হয়ে যাবে। তৃতীয় যেই আমাদের ধাপে যে মিনি স্টেডিয়ামগুলো হবে সেখানে আমি সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই যে বিগত সময়ের যে বিষয়গুলো ছিল এখানে, যে একদম লোকালয়ের বাইরে গিয়ে তারা চেষ্টা করেছিল যে জাস্ট লামসাম কোনোভাবে তারা স্টেডিয়ামকে মানে নির্মাণ করা, বাট এটি আসলে স্টেডিয়াম হিসেবে ব্যবহারযোগ্য না। তা আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা যদি লোকালয়ের ভিতরে আমাদের যে তৃতীয় ধাপে যে স্টেডিয়ামগুলো নির্মিত হবে সেখানে যদি আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতা থাকে এবং লোকালয়ের ভিতরে হয়, তাহলে আমরা তৃতীয় ধাপের ইতিমধ্যে আমাদের প্রকল্পটি চলমান রয়েছে এবং আমাদের জমি অধিগ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। আমরা আপনাদের পরামর্শ নিয়ে সেই তৃতীয় ধাপের স্টেডিয়ামগুলো ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা নির্মাণ করব ইনশাল্লাহ। এবং আমাদের মাননীয় সংসদ সদস্য মালিক সাহেব যেভাবে বলেছেন, তার যে সিলেটের যে বালাগঞ্জ, ইতিমধ্যে এখানে আমাদের 9,51,00,000 টাকা ব্যয় আমাদের মিনি স্টেডিয়ামের কার্যক্রম চলমান রয়েছে, এটি খুব দ্রুতই শেষ হয়ে যাবে। এবং তার আরেকটি থানা রয়েছে ফেঞ্চুগঞ্জ, সেখানে জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে, প্রেরণ করা হয়েছে। সেই জমিটি অধিগ্রহণ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা দ্রুতই আমাদের এই ফেঞ্চুগঞ্জেও মিনি স্টেডিয়াম নির্মিত হবে। পাশাপাশি আমাদের দক্ষিণ সুরমা এই উপজেলাটি তৃতীয় ধাপে রয়েছে, আমরা সেই জন্য আমরা ইতিমধ্যে আমাদের যে জমি অধিগ্রহণের কার্যক্রম প্রকল্প সেটি চলমান রয়েছে। আমাদের জমি প্রকল্প, আমাদের জমি অধিগ্রহণ হয়ে গেলে আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে সেই তৃতীয় ধাপে সেই মিনি স্টেডিয়ামগুলো আমরা নির্মিত করব ইনশাল্লাহ। এবং সর্বশেষ আমি যে বিষয়টি আপনার সামনে উল্লেখ করতে চাই যে আমাদের ঢাকা সহ সারা বাংলাদেশে আমাদের বিভাগীয় অঞ্চলে বেশ কয়েকটি বিকেএসপি রয়েছে, আপনারা জানেন। স্পেশালি আমরা স্পোর্টসকে, যেহেতু আমাদের পাহাড়ি অঞ্চলে আমাদের রাঙামাটি এবং আমাদের ময়মনসিংহের যে কলসিন্দুর, যে ধুবাউড়া, ওই অঞ্চলকে আমরা প্রাধান্য দিয়ে এইখানে দুটি আমরা বিকেএসপি করার একটি সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি আমাদের ঝিনাইদহতে একটি বড় একটি জায়গা আমরা দেখেছি, সেখানেও আমরা একটি বিকেএসপি করার একটি সিদ্ধান্ত আমরা নিয়েছি। সো আমি আশা করি যে আমাদের যারা সংশোধনী দিয়েছেন আমরা সবাই, আমরা যেহেতু এটি চলমান প্রক্রিয়া, সো আমাকে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ইনশাল্লাহ আমরা প্রথম ধাপে যেগুলো হয়েছে, দ্বিতীয় ধাপে যে কাজগুলো চলমান রয়েছে 201টি স্টেডিয়ামের, এবং তৃতীয় ধাপে যে 121টি স্টেডিয়াম নির্মিত হবে, সেই স্টেডিয়ামের নির্মাণগুলো ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে শেষ করবো ইনশাল্লাহ। সো আমি আমাদের যিনি প্রস্তাব রেখেছেন আমাদের মাননীয় সংসদ সদস্য, তার সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহারের জন্য আমি বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে
মাননীয় প্রতিমন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা আজকে আমাদের স্পোর্টস মিনিস্টার যে বক্তব্য দিয়েছেন, আমরা অত্যন্ত আশাবাদী যে আজকে এই যে ওয়ার্ল্ড কাপের বিষয়টাও আজকে আমরা আশা করছি যে এই 5 বছরের ভিতরে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপে যাবে মাননীয় স্পিকার। এই জন্য আমাদের যে স্টেডিয়াম প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ইউনিয়নে স্টেডিয়াম এবং যুব সমাজকে স্পেশাল লুক আফটার জন্য আমার বিশ্বাস যে স্পোর্টস মিনিস্টার এবং মাননীয় প্রধানমন্ত্রীও উনি এই বিষয়ে খুব আন্তরিক রয়েছেন। আমি আশা করব যে আমাদের প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা কর্নারে, কারণ আজকে দেখেছি যে ধরেন আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ডের পতাকা নিয়ে আমাদের এইটা একটা উৎসাহ আমেজ বয়ে যাচ্ছে বাংলাদেশে। তা আমরা আশা করব যেভাবে ক্রিকেটে আমাদের কৃতি সন্তানরা দেশের বাইরে তারা যেভাবে গিয়ে সেইখানে বাংলাদেশের কে রিপ্রেজেন্ট করছে, আমরা আশা করব যে মিনি স্টেডিয়াম প্রত্যেকটা এলাকায় করবেন। এবং আমার এলাকায় এই যে আমাদের মাননীয় স্পোর্টস মিনিস্টার উনি অত্যন্ত সুযোগ্য এবং উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে বালাগঞ্জের যে স্টেডিয়ামটি এটাকেও মডার্নাইজ করবেন এবং ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা। এবং এর আগে আরেকটা বিষয়, আমাদের সিটি কর্পোরেশনের 6টা ওয়ার্ড সিলেট 3 আসনের সাথে, এটা নিয়ে সিলেট সিটি কর্পোরেশন এটাকে টোটালি তারা যেহেতু আমাদের এলাকায় সেইখানে আরেকটা স্টেডিয়ামের দরকার, সেই হিসাবে আমার প্রস্তাব এটা, আমি এই আশা ধন্যবাদ দিয়ে আমার এই প্রস্তাব এটা আমি উইথড্র করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধি 138 উপবিধি 1 অনুযায়ী প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। এখন আমি প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল মালিক কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 5। সংসদের অভিমত এই যে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলায় একটি করিয়া মিনি স্টেডিয়াম নির্মাণ করা হোক। শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহারিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়নের কার্যাবলী। আমি এখন মাননীয় সংসদ সদস্য চট্টগ্রাম 15 আসন থেকে নির্বাচিত জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরীকে মদ ও জুয়া নিষিদ্ধকরণ বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15 মদ ও জুয়া নিষিদ্ধকরণ বিলটি এই মহান সংসদে উত্থাপনের জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় আইনমন্ত্রী, আপনি মাননীয় আইনমন্ত্রীকে মাইকটা দেন প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, যে 2টা আইন প্রস্তাব করেছেন 2টা আইনই আমাদের এখানে আছে। আমরা এই সংসদে এই অধিবেশনেই জুয়া আইন 2026 বিল পাশ করেছি, অলরেডি পাশ হয়েছে। আরেকটি হলো মদের সংক্রান্ত বিষয়, আমাদের 2018 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন একটা আছে 2018 সালের, সে আইনের সেকশন 2 সাবসেকশন 5, সেকশন 2 সাবসেকশন 24,
সেকশন 2 সাবসেকশন 29 এবং সেকশন 11 পড়লে উনি যে উদ্দেশ্যে বিলটা আনছেন ওইটা কাভার হয়ে যায়। সেই কারণে এই বিলটি প্রত্যাহারের জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে ওনাকে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য মাননীয় মন্ত্রীর বক্তব্য ও বিলটি উত্থাপন না করার অনুরোধের প্রেক্ষিতে আপনি এখন বক্তব্য রাখতে পারেন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিলটা পাশ হওয়ার আগেই আসলে আমি এই বিলটি বেসরকারি বিল হিসাবে জমা দিয়েছিলাম। আসলে আমাদের মাননীয় আইনমন্ত্রী, সংসদ বিষয়ক মন্ত্রী অত্যন্ত উনি সঠিকই বলেছেন, এই মদ এবং জুয়ার এই বিলটি আমাদের এই মহান সংসদে আমরা সবাই মিলে পাশ করেছি। তো এই জন্য উনার এই বিলটি যেহেতু পাশ হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে আমি আমার এই প্রস্তাবটি অর্থাৎ আমার এই বিলটি আমি উইথড্র করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, যেহেতু মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15 আসন থেকে নির্বাচিত, মাননীয় মন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে বিলটি সংসদে উত্থাপন না করতে সম্মত হয়েছেন, সেহেতু আমি বিল উত্থাপনের অনুমতি প্রদানের প্রস্তাবটি আর ভোটে দিচ্ছি না। এর প্রেক্ষিতে মাননীয় সদস্য কর্তৃক আনিত মদ ও জুয়া উইদিন ব্র্যাকেট নিষিদ্ধকরণ বিল 2026 সংসদে আর উত্থাপিত হলো না। এখন আমি মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15 আসন থেকে নির্বাচিত সদস্যকে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শাহজাহান চৌধুরী চট্টগ্রাম 15 দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 অধিকতর সংশোধন কল্পে আমার আনিত বিল দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপনের জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, ফৌজদারি কার্যবিধিতে 565টি ধারা আছে, তার অনেকগুলো উপধারাও আছে। এই 1898 সালের এই আইনটার মধ্যে আমরা এই পার্লামেন্ট ত্রয়োদশ জাতীয় সংসদে এসে প্রথম অধিবেশনে 29টি ধারা আমরা সংশোধন করেছি। আরও কিছু ধারা আমরা সংশোধনের উদ্যোগ নিয়েছি। উনি এই বিলটি দেওয়ার পরে মাননীয় স্পিকার, আমরা পার্লামেন্টে গত 30শে জুন চিঠি লিখে জানিয়েছি, আপনাদের রেকর্ডেও আছে, যে আমরা এই সেকশন সহ ওনার এটা বিবেচনা সহ আরও কিছু সেকশন আমরা অ্যামেন্ডমেন্ট আকারে অচিরেই নিয়ে আসব। সেই কারণে এটাও এই বিবেচনায় থাকবে। সেই কারণে আপাতত এটাকে প্রত্যাহার করার অনুরোধ জানাচ্ছি এবং ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, যেটা এনেছেন। নীতিগতভাবে এটার সাথে আমি দ্বিমত পোষণ করব না, বাট আমরা যেহেতু এটা আনছি একই সাথে এটা কমপ্লিট করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রীর বক্তব্য এবং বিলটি উত্থাপন না করার অনুরোধের প্রেক্ষিতে আপনার যদি কিছু বক্তব্য থাকে আপনি দয়া করে বলতে পারেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয়কেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বেসরকারি সদস্য বিলের এইখানেও আমার এই বিলটা, যেটা আমাদের জনাব মাননীয় সংসদ সদস্য শাহজাহান সাহেব নোয়াখালী ওনার সভাপতিত্বে আমাদের বেসরকারি সদস্যদের বিল কমিটির বৈঠক হয়েছিল, সেখানেও আইনমন্ত্রী ছিলেন। মানে স্পিকার, আমার মনের বড় জ্বালা হলো, আমি 2004 সালেই এই বিলটা মহান সংসদে উত্থাপন করেছিলাম এবং পাশের জন্য অলরেডি টেবিলেও এসেছিল। তখন আমাদের স্পিকার ছিল ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মহোদয়। তো যেদিন পাশ হবে এবং বিলটা আমরা সবাই উৎসাহ উদ্দীপনা, আমার জমাত সহ, আমি তো তখন 4 জনীয় জুটেই ছিলাম, তো সবাই আমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে সেদিন এসেছিলাম। সেই দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী, 3বারের প্রধানমন্ত্রী, আমার অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন, উনি আমাকে স্নেহ করতেন। উনি আমাকে ডেকে যখন বললেন যে আমরা বিলটা বিবেচনা করব, নির্বাহী আদেশ দেব,
আপনি উইথড্র করেন। তো আমি সেই এটার পরিপ্রেক্ষিতে আমি উইথড্র করেছিলাম। এটা আমাদের সম্মানিত তখনকার দিনের ডক্টর খন্দকার মোশাররফ সাহেব উনি উপস্থিত ছিলেন, সবাই আপনারা পুরাতন যারা আছেন। তো কিন্তু সেই যে 2004 সাল, আজকে 2026 সাল, এখনো পর্যন্ত আমি যে পোস্টমর্টম অ্যামেন্ডমেন্ট বিল, মাননীয় স্পিকার আপনি নিজেও জানেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনা, প্রতিদিন আমাদের বিষ প্রয়োগে মারা যাচ্ছে, পানিতে ডুবে মারা যাচ্ছে, নৌকায় ডুবিতে মারা যাচ্ছে। এদেরকে পোস্টমর্টম করার জন্য যখন আনা হয় মাননীয় স্পিকার, কত যে জ্বালা, কত যে কষ্ট, একদিকে মৃত্যুবরণ, আরেকদিকে তাদেরকে পোস্টমর্টম, আরেকদিকে তাদেরকে দাফন কাফন, এই সব জ্বালাতন থেকেই 1898 সালের আগেই এটা এই পোস্টমর্টম এই বিষয়টা তখনকার দিনেও আইনটা ছিল। মানে স্পিকার, আমি এই জন্যে এই দুঃখ, এই ব্যথা, এই বেদনা, জনগণের এই গ্লানি থেকে মুক্ত হওয়ার জন্যই আমি অত্যন্ত সাজানো গুজানো ভাবে এই বিলটি আমি দীর্ঘদিন সাধনা করেই আমি আবারও এতদিন পর, প্রায় 22 বছর পর আবার এই বিলটি এনেছি। তো মাননীয় আইনমন্ত্রী যদি মেহরবানি করে এটাকে উইথড্র করার জন্য বলেছেন, আমি এটাকে অবশ্যই সম্মান করি এবং আপনাকে অবশ্যই সম্মানিত করব। কিন্তু আমার এই বিলটা যদি আপনি একটু কমিটিতে গিয়ে বিবেচনা করে আমারগুলোও যদি এইখানে অ্যাড করেন, যে মহিলাদেরকে মহিলা করবে, পুরুষেরা পুরুষদের করবে, আর কেউ যদি পারমিশন নিয়ে বলে যে আমি মামলা করব না, আমার এই লাশটাকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে সরকারের পক্ষ থেকে অনুমতি দিয়ে আমাকে দাফন করা হোক, এইভাবে করে 8টা সংশোধনী আমি মাননীয় স্পিকার দিয়েছি মানবতার স্বার্থে, আমাদের জনগণের দুঃখ ব্যথা বেদনা লাঘবের স্বার্থে। আমার এটা যদি বিবেচনায় নেন, কমিটিতে যদি বিবেচনার জন্য নেন, তাহলে আমি অত্যন্ত বাধিত হব মাননীয় স্পিকার। এটাই আমার পক্ষ থেকে আবেদন মাননীয় স্পিকার। আই থিঙ্ক আপনি খুব ভ্যালিড পয়েন্ট মেড আউট করেছেন, যে কারণে মাননীয় আইনমন্ত্রী দাঁড়িয়েছেন কিছু বলার জন্য। মাননীয় আইনমন্ত্রী। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। উনি ভ্যালিড পয়েন্ট উত্থাপন করেছেন, এ বিষয়ে কোনো দ্বিমতের জায়গা আমি রাখি নাই। আমরা যেটা বলতে চাচ্ছি, উনি যে প্রশ্নটা এনেছেন এটা বর্তমানে প্র্যাকটিস আকারে ওইভাবেই চলে। মহিলা ডেড বডিকে অটোপসি করা হয় যখন, পোস্টমর্টেম করা হয় যখন, তখন সেই সম্মানটা দিয়েই করা হয়, মহিলা ডাক্তার দিয়েই করা হয়। হাজতখানায় গেলে মহিলা পুলিশ দিয়ে ডিল করা হচ্ছে, এটা আমাদের প্র্যাকটিসের পার্ট করা হয়েছে। এবং আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন আপনার কাছে, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে করা হয়েছে, তখন থেকে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে চলছে। এবং আপনি 22 বছর যখন অপেক্ষা করেছেন, আর কিছুদিন অপেক্ষা করেন, কারণ আমাদের 30শে জুনের দেখেন, আমরা লিখিতভাবে মাননীয় স্পিকারকে অবহিত করেছি যে এটা আমাদের বিবেচনায় নিয়েছি, এর সাথে আরও কিছু সিআরপিসির অ্যামেন্ডমেন্ট সহ আমরা একসাথে উপস্থাপন করব এবং আপনার এইটাকে হুবহু এভাবে আনার চেষ্টা করব। সুতরাং আপনি বিলটা প্রত্যাহার করলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকছি, এই সংসদ আশা করি সেটা বিবেচনা করবেন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় আইনমন্ত্রী। মাননীয় সদস্য, মাননীয় বিরোধী দলীয় নেতা। ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে, উনি যেটা বলেছেন প্র্যাকটিসে আসলে নাই। এটা মহিলাদের ব্যাপারটা মহিলাদেরকে দিয়ে অ্যাসার্ট করা এটা সম্ভব হয়নি এখনো, এটা খুবই জরুরি। আমরা অনুরোধ করব যে এটাকে প্র্যাকটিসে আনা দরকার। বাকিটা উনি বলবেন, এখন প্রত্যাহার করার বিবেচনায় নিতে পারেন আপনি। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় সদস্য, 22 বছরের মধ্যে তো 20 বছর কেউই ছিলেন না, আমরা আপনারা কেউই, অতএব ইউ মে ডিসাইড। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, বিশেষ করে আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। উনি একটি নির্বাহী আদেশের মাধ্যমে সেই দিন এটা বুঝতে পেরেই উনি সেদিন নির্বাহী আদেশও দিয়েছিলেন। এটা এখনো কার্যকর আছে, হয়তো যেখানে মহিলা ডাক্তার নাই সেখানে অসুবিধা হয়, কিন্তু সম্মানটা করা হয়। আমি চট্টগ্রামের পোস্টমর্টম মর্গের মধ্যে আমি 2-3 বার প্রায় প্রতি মাসেই গিয়ে সফর করি। এগুলো প্র্যাকটিসের মধ্যে আসে, কিন্তু মহিলা ডাক্তার নাই বলে কিছু অসুবিধা হয়। আমাদের মাননীয় বিরোধী দলের নেতা এবং আমাদের আমির জনাব ডক্টর শফিক সাহেব যথার্থই বলেছেন যে প্রত্যেক জায়গার এটার কার্যকরী নাই। আমি আমাদের মাননীয় মন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে
এবং আমার মনে হয় আমার এই বিলের ব্যাপারে আজকে সারা জাতি এই বক্তব্যটা শুনছেন, আমাদের আইনমন্ত্রী মহোদয়ের বক্তব্য শুনেছেন। আমরা সবাই এটার প্রয়োজনীয়তা উপলব্ধি করছি। সেটার পরিপ্রেক্ষিতে যিনি যে আশ্বাসটা দিয়েছেন আমার বিলটাও অ্যাকোমোডেট করবেন, সেটার পরিপ্রেক্ষিতে আমি ওনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমি আমার এই বিলটা প্রত্যাহার করে নিচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, যেহেতু মাননীয় সদস্য জনাব শাহজাহান চৌধুরী মাননীয় মন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে বিলটি সংসদে উত্থাপন না করতে সম্মত হয়েছেন, সেহেতু আমি বিল উত্থাপনের অনুমতি প্রস্তাবটি আর ভোটে দিচ্ছি না। এই প্রেক্ষিতে মাননীয় সদস্য কর্তৃক আনিত দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট বিল 2026 সংসদে উত্থাপিত হল না। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 12 জুলাই 2026 তারিখ 28 আষাঢ় 1433 রোজ রবিবার বিকাল 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি 13তম আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক 2026 প্রতিযোগিতা উপভোগ করার জন্য। বিতর্কের বিষয় জলবায়ু